আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে তা ইরান যুদ্ধের একটি সামরিক বিরতি মনে হতে পারে, কিন্তু বাস্তবে সবচেয়ে বিভ্রান্তিকর মুহূর্ত। এটি কোনো সমাধানের সংকেত দেয় না, এটি একটি অমীমাংসিত সংঘাতকে এমন কিছু শর্তের মধ্যে স্থবির করে দিয়েছে যা দীর্ঘস্থায়ী সমঝোতাকে কাঠামোগতভাবে অসম্ভব করে তুলবে। উভয় পক্ষই এমন সব দাবি নিয়ে আলোচনায় বসেছে যা অন্য পক্ষের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ওয়াশিংটন ইরানের কাছে শর্ত দিয়েছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, বিনা শর্তে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং তেহরানের প্রক্সি নেটওয়ার্কগুলোকে গুটিয়ে আনতে হবে। অন্যদিকে তেহরান দাবি করেছে সামরিক হামলা বন্ধ করা, নৌ অবরোধ তুলে নেয়া এবং শর্তহীনভাবে তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি। এই অবস্থানগুলোর মধ্যে দূরত্ব কেবল কূটনৈতিক নয়, বরং এটি অস্তিত্বের প্রশ্ন। এসব দাবি দুই প্রতিপক্ষের মধ্যে দর কষাকষি নয়, বরং দুই ব্যবস্থার মধ্যে সংঘাত, যারা একে অপরকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। এই যুদ্ধবিরতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি উভয় পক্ষকেই একই সাথে বিজয়ের দাবি করার সুযোগ করে দেয়। এই অবস্থা যুদ্ধবিরতিকে সম্ভবপর করেছে। তেহরান হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ করা এবং একটি পরাশক্তিকে আলোচনায় বসতে বাধ্য করাকে একটি কৌশলগত সাফল্য হিসেবে মনে করে। অপরদিকে ওয়াশিংটন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর আঘাত হানার মাধ্যমে প্রমাণ করতে চায় আঞ্চলিক ভারসাম্যের পরিবর্তন ঘটেছে। দুই দেশের এই সমান্তরাল অবস্থান আপোষের কোনো সুযোগ তৈরি করে না, বরং তা নষ্ট করে। যুদ্ধ সংশ্লিষ্ট দেশের নেতৃত্ব এখন এমন এক অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর মধ্যে আটকা পড়েছে যে কোনো নমনীয়তাকে পরাজয় হিসেবে দেখা হয়। আলোচনার প্রক্রিয়ায় অস্থিতিশীলতা এই অচল অবস্থাকে আরও শক্তিশালী করছে। তেহরানের দৃষ্টিতে সমস্যা কেবল ওয়াশিংটনের দাবি নয়, বরং সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ। ইরান বিশ্বাস করে মার্কিন নীতি কোনো সুসংগত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নয়, বরং ইসরায়েলের স্বার্থ রক্ষার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। অতীতে জেনেভা আলোচনায় তা দেখা গেছে, যেখানে ইরানের প্রস্তাব মার্কিন প্রতিনিধি দলের কাছে সঠিকভাবে গুরুত্ব পায়নি। ওয়াশিংটনে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য চাপ দিয়েছিল তেহরান নয়, ফলে ইরান দুর্বলতার কারণে আলোচনায় বসেছে এই দাবি সঠিক নয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সীমাবদ্ধতার সম্মুখীন, তাদের পক্ষে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইসলামাবাদে ইরানি কর্মকর্তারা জেডি ভান্সকে বারবার প্রকাশ্য হুমকি দেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও ওয়াশিংটন থেকে দেয়া বিবৃতিতে উত্তাপ ছড়ানো হয়। ট্রাম্পের অব্যাহত হুমকি চুক্তির ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইরান প্রশ্ন তুলেছে। এই অবস্থান হরমুজ প্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য। ইরানের অবস্থান ছিল খুবই স্পষ্ট, একটি স্থায়ী সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় থাকবে। হরমুজ কেবল দর কষাকষির কোনো হাতিয়ার নয়, এটি ইরানের একমাত্র এবং দৃশ্যমান কৌশলগত সুবিধা। একবার এটি ছেড়ে দিলে তা পুনরুদ্ধার করা সহজ হবে না। হরমুজ ছেড়ে দিলে ইরানের দর কষাকষির ক্ষেত্রে মৌলিক অসমতা তৈরি করে। পরিস্থিতি স্বাভাবিক করার প্রস্তাব দেওয়ার আগে ইরানকে অবশ্যই সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে হবে। যাকে আপাত দৃষ্টিতে সংঘাতের বিস্তার মনে হচ্ছে, তা আসলে একটি যৌক্তিক কৌশল। এই ভঙ্গুর ভারসাম্যের মধ্যে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসরায়েল সবসময় আলোচনায় বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে আসছে। যুদ্ধবিরতির প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ বিরোধিতা প্রবল। ইসরায়েলের বিশ্বাস হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান ফলপ্রসূ হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্রমাগত জেদ ধরেছেন যে লেবাননকে এই যুদ্ধবিরতি কাঠামোর বাইরে রাখতে হবে। এই অবস্থানের প্রত্যক্ষ কৌশলগত পরিণতি রয়েছে। লেবাননে যত সংঘাত বৃদ্ধি করা হচ্ছে, তেহরান ততটাই হরমুজ প্রণালীর মাধ্যমে চাপ প্রয়োগের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। ইসরায়েল এই বিষয়টি জানে, এ কারণে লেবাননে হামলা বন্ধ করতে রাজি হচ্ছে না। এর ফলে একদিকে যেমন মার্কিন ইরান চুক্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে তাদের নিজস্ব সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ বজায় থাকছে।
উপসাগরীয় অঞ্চলে দেশগুলো নিরপেক্ষ ভূমিকার চেয়ে নিয়ন্ত্রিত দূরত্ব বজায় রাখছে। গালফ কোঅপারেশন কাউন্সিলের রাষ্ট্রগুলো কৌশলগত হিসাব থেকে সরাসরি সম্পৃক্ততা এড়িয়ে গেছে। মূল সমস্যা হলো মার্কিন ইসরায়েল ব্যাপক বিমান অভিযান ইরানের শক্তি প্রদর্শনের সক্ষমতা নির্মূল করতে পারেনি। ইরান তাদের পারমাণবিক অবকাঠামোর প্রধান অংশ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ অক্ষুণ্ণ রেখেছে। একই সাথে উপসাগরীয় দেশগুলো নিজেদের অরক্ষিত অবস্থায় দেখতে পেয়েছে, তা সে সরাসরি হুমকির কারণেই হোক বা তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতির কারণেই হোক। ফলে মার্কিন নিরাপত্তা ছাতার নির্ভরযোগ্যতা দুর্বল হয়ে পড়েছে। এর ফলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ওয়াশিংটন ও ইসরায়েলের সাথে সম্পর্ক আরও গভীর করেছে। ওমান কিছুটা দূরত্ব বজায় রেখেছে। সৌদি আরব প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এই বিভক্তি একটি ঐক্যবদ্ধ উপসাগরের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার সম্ভাবনাকে সীমিত করে দিচ্ছে। যদি পরিস্থিতি আরও অস্থিতিশীল হয় তাহলে ইরানের অভ্যন্তরীণ রূপান্তর হবে সুদূর প্রসারী। এই যুদ্ধের সবচেয়ে বড় দীর্ঘস্থায়ী ফলাফল সামরিক ক্ষয়ক্ষতি নয়, বরং রাজনৈতিক পুনর্গঠন। সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার অবস্থানে মুস্তফা খামেনির উত্থান ক্ষমতার একটি গভীর পরিবর্তনের প্রতিফলন ঘটিয়েছে। এই রূপান্তরের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর। আলী খামেনির আমলের আগের কাঠামো অনেকটা বদলে গেছে। তখন রাজনৈতিক কর্তৃপক্ষ এবং সামরিক শক্তির মধ্যে এক ধরনের ভারসাম্য ছিল। এখন আইআরজিসি প্রধান নীতি নির্ধারণী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই রূপান্তর কেবল নেতৃত্ব পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, একটি ডিফ্যাক্টো সামরিক কাউন্সিল কর্তৃক ক্ষমতা প্রয়োগ হচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান থেকে বোঝা যায় আগের সাংবিধানিক কাঠামো এখন ততটা কার্যকর নয়। এটি কেবল ব্যক্তির বিষয় নয়, কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী গার্ড কোনো একক কমান্ড নয়, বরং এটি প্রতিদ্বন্দ্বী কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্ক। এর অভ্যন্তরীণ বিভাজন একে দুর্বল করে না, বরং ক্ষমতা প্রয়োগের পদ্ধতিকে নতুন রূপ দেয়। ফলে যেসব বাইরের শক্তি মধ্যপন্থী আলোচনার সঙ্গী খুঁজছে, তারা আসলে এই ব্যবস্থাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী কূটনীতিক নন, বরং সেই সব কমান্ডার যাদের কর্তৃত্ব যুদ্ধ পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে। ভবিষ্যতের দিকে তাকালে তিনটি অনিশ্চয়তা ইরানের গতিপথ নির্ধারণ করবে। প্রথমটি হলো যুদ্ধবিরতির প্রকৃতি। তেহরানের কাছে এই সময়কাল কোনো বিরতি নয়, একটি প্রস্তুতির পর্যায়। ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়ানো হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে এবং আপৎকালীন পরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে। আলোচনায় ব্যর্থ হলে যুদ্ধের পরবর্তী ধাপ সম্ভবত আরও কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হবে। দ্বিতীয় অনিশ্চয়তাটি পারমাণবিক ক্ষেত্রে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বহাল রেখেছে এবং এই মজুদের নিয়ন্ত্রণ বিদেশে হস্তান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যদিও সাময়িক স্থগিতাদেশ এবং পর্যবেক্ষণ সম্ভব, তবে পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি বা এনপিটি থেকে নাম প্রত্যাহারের আলোচনা একটি বিপজ্জনক সীমার ইঙ্গিত দিচ্ছে। এটি আলোচনার হাতিয়ার নাকি প্রকৃত উদ্দেশ্য তা এখনও অস্পষ্ট, তবে উভয় ক্ষেত্রেই এর প্রভাব অত্যন্ত গভীর। তৃতীয় অনিশ্চয়তা হল আইআরজিসির ভূমিকা। যুদ্ধ এই বাহিনীটিকে একটি প্রজন্মগত পরিবর্তনের দিকে নিয়ে গেছে, যেখানে বাস্তববাদী ব্যক্তিত্বের বদলে স্থলাভিষিক্ত হয়েছে এমন একদল দ্বারা যারা প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার চেয়ে সংঘাতের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি কম, সম্ভবত তারা ঝুঁকি নিতে বেশি আগ্রহী। এর ফলে আইআরজিসি শুধু শক্তিশালী নয়, একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই যুদ্ধবিরতি যুদ্ধ শেষ করবে না, এটি যুদ্ধকে নতুন রূপ দেবে। সংঘাতের আগের আঞ্চলিক ব্যবস্থায় ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সামনের ভবিষ্যৎ নির্ভর করবে তেহরানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর। চাপ, বিভাজন এবং প্রাতিষ্ঠানিক রূপান্তরের পরিস্থিতিতে ইরান হয়তো কৌশলগত ধৈর্য বেছে নিতে পারে। যুদ্ধবিরতি এই সংকটের সমাধান করবে না, বরং আরও তীব্র করে তুলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।